আজকে যেটা পড়াবো হচ্ছে শ্যাফট পড়াবো, শ্যাফট অধ্যায় 5। তো শ্যাফট হচ্ছে একটি গোলাকার প্রস্থচ্ছেদ বিশিষ্ট ঘূর্ণায়মান যান্ত্রিক অংশ যা শক্তি স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা এখানে আমি একটা ছবি দিয়েছি আর তোমরা জানো চিনো শ্যাফট কি জিনিস। ঠিক আছে, তো এই যে এটা একটা শ্যাফট, এগুলো কোথায় আমরা গিয়ার, স্পকেট, পুলি ইত্যাদিকে শক্তি স্থানান্তরের জন্য ব্যবহার করা হয়। এখানে দেখো যে এখানে গিয়ার লাগানো হয়, গিয়ার অথবা লাগাবো আমরা এখানে কি বলে পুলি ইত্যাদি লাগিয়ে আমরা শক্তি স্থানান্তর করবো, তাই না? শ্যাফটটা সরাসরি শক্তি স্থানান্তর করতে পারবো না। শ্যাফটটা ডিজাইন করা হয়েছে শুধু, বাট ম্যানুফ্যাকচার করা হয়েছে শুধু ইসের জন্য, সেজন্য যে শক্তি স্থানান্তরের জন্য। ওকে, আমরা দেখি স্পিন্ডলটা কি জিনিস। স্পিন্ডল হচ্ছে শ্যাফটের মধ্যে গোলাকার যান্ত্রিক অংশ যা একটু শ্যাফটের চেয়ে ছোট হবে এবং মেশিনে ব্যবহৃত হবে। এই যে এখানে একটা স্পিন্ডল ব্যবহার দেখিয়েছি আমি, এটা হচ্ছে কি ল্যাথ মেশিনে ব্যবহার করা হয়। এই স্পিন্ডলটা হেড স্ট্রোকে চাকটা এখানে বাঁধা থাকে। ঠিক আছে, হেড স্ট্রোকে চাকটা এখানে বাঁধা থাকে। তো এটা একটি স্পিন্ডল। তোমরা যদি চাকটা খুলো ল্যাথ মেশিনের, তাহলে তোমরা এই ছোট এরকম একটি স্পিন্ডল দেখতে পারবে, যেটা কিনা স্পিন্ডল শ্যাফটের থেকে একটু ছোট। আচ্ছা, অ্যাক্সেল। অ্যাক্সেলটা কি জিনিস? যে অ্যাক্সেল হচ্ছে যে শ্যাফটের মধ্যে একটা মানে এক ধরনের শ্যাফটই, তবে যেখানে যে জিনিসটা হচ্ছে কি শ্যাফটে যেমন ঘুরে শক্তি স্থানান্তর করে, তো অ্যাক্সেলের ক্ষেত্রে সেটা না। অ্যাক্সেলটা স্থির থাকে আর কি করে এর পাশে ঘূর্ণায়মান অংশ লাগানো থাকে। ঠিক আছে, যদি কোনো স্থির শ্যাফটের মধ্যে যদি ঘূর্ণায়মান অংশ লাগানো থাকে তবে সেটাকে আমরা অ্যাক্সেল বলি। এই যে দেখো একটা শ্যাফট অ্যাক্সেল, হ্যাঁ, এই নর্মাল একটা শ্যাফট, এটাকে কি করতেছে দুই সাইডে দুইটা ঘূর্ণায়মান অংশ রেলের চাকা লাগানো আছে। সো এটাকে আমরা বলবো একটা কি বলবো, অ্যাক্সেল। আচ্ছা, আবার যে দেখো একটা গাড়ির পিছনে এই যে চাকা, এই চাকাটা দুইটা অ্যাক্সেলের সাথে লাগানো আছে। ঠিক আছে, বেসিক্যালি কি এটা একটা শ্যাফট যেটা অ্যাক্সেলের সাথে কি বলে ঘূর্ণায়মান অংশ বহন করছে। সো এটাকে শ্যাফট না বলে তখন আমরা কে অ্যাক্সেল বলবো। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে অ্যাক্সেল এবং শ্যাফটের মধ্যে পার্থক্য মূল। আচ্ছা, এখন আমাদের শ্যাফটে কি কি ধরনের লোড প্রযুক্ত হয়? শ্যাফটে যেগুলো লোড প্রযুক্ত হয় সেগুলো আমরা একটু দেখি। যেহেতু শ্যাফটটা ঘুরে সেহেতু টর্শনাল লোড, তাই না? মোচড় বল, টর্শনাল লোড বা মোচড় বল। এখন জাহাজ বা লঞ্চে ওয়ার্ম গিয়ার ড্রাইভ ইত্যাদি ক্ষেত্রে শ্যাফটে অক্ষীয় লোড। অক্ষীয় লোডটা কি বুঝো? জাহাজ বা শ্যাফটে যে জিনিসটা হয়, এই হচ্ছে আমাদের শ্যাফট। হ্যাঁ, এটা হচ্ছে প্রপেলার। ঠিক আছে, পানিতে থাকে। যখন প্রপেলার এই পানিতে ঘুরে তখন এইদিকে সে প্রেসার দেয়। ঠিক আছে, এদিকে প্রেসার দেয়, তখন পানি তাকে উল্টা এদিকে প্রেসার দেয়, চাপ দেয়, যার ফলে কি হয়, জাহাজটা সামনের দিকে যায়। তো এই যে লোডটা শ্যাফটের মধ্যে দিয়ে এই বরাবর অক্ষ বরাবর কাজ করে, এই জন্য এটাকে আমরা বলতেছি অক্ষীয় লোড। গিয়ার, পুলি, হুইল ইত্যাদি পূর্বের জন্য বেন্ডিং লোড কাজ করে। যে বেন্ডিং লোডকে যে এখন যদি শ্যাফটটা যদি বড় হয়, এটাকে যদি আমরা দুইটা গিয়ার বা পুলির উপরে রেখে দিই এখানে বেশি বড় হলে, তাহলে কি আসবে, এই যে শ্যাফটের যে ওজন, যেহেতু এটা একটা ইসের তৈরি, মেটালের তৈরি, তার নিজস্ব ওজনের কারণে এটা কি একটু বেঁকে যেতে চাইবে, একটু বেঁকে যেতে চাইবে। এই যে বেঁকে যাওয়া সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বেন্ডিং লোড। আচ্ছা, আবার একসাথে বেন্ডিং ও টর্শনাল লোড কাজ করতে পারে, আবার একসাথে অক্ষীয় বেন্ডিং এবং টর্শনাল লোড কাজ করবে। এছাড়াও যদি কি করবে, লোডে উঠানামার কারণে বা কখনো প্রযুক্ত হয়, কখনো ধাক্কা লোডে
প্রযুক্ত হতে পারে। এটাকে এবার ফ্লাকচুয়েটিং শকিং লোড, মানে হঠাৎ করে একটা বড় ধরনের লোডও পড়তে পারে, আবার কি হতে পারে যে লোড একবার উঠানামা করে বেশি বা কম বেশি হতে থাকে, সেটাকে ফ্লাকচুয়েটিং লোড আমরা বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের শেপে কি কি ধরনের স্ট্রেস উৎপন্ন হয়, স্ট্রেস বা পীড়ন, তাই না? একটা হচ্ছে কি টর্শনাল লোডের কারণে কি হবে, টর্ক উৎপন্ন হবে, যেটা দ্বারা শেয়ার স্ট্রেস উৎপন্ন হবে, শেয়ার স্ট্রেস উৎপন্ন হবে। টর্শনাল লোডের দ্বারা শেয়ার স্ট্রেস উৎপন্ন হবে, বুঝতে পারো? যে কোনো একটা জায়গায় তুমি যদি সাপোজ একটা কাগজ নাও, দুই মাথার মধ্যে যদি এক মাথাকে তুমি ধরে রাখো এবং আরেক মাথাকে যদি মোচড় দিতে থাকো, তাহলে কি হবে, একসময় কাগজটা মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে। অথবা আমরা যে কাজটা করি, যে আমাদের গোনা গোনা বা স্মল তার, এটাকে আমরা যখন ওয়্যারকে যখন ছিঁড়তে যাই, তখন কি এক সাইডে ধরে আরেক সাইডে ঘোরাতে থাকি, তাহলে মাঝখান দিয়ে এটা কি ছিঁড়ে যায়। যে এই জিনিসটা আসতেছে কি আমরা বলবো, টর্শনের ফলে শেয়ার বা ছিঁড়ে যাওয়া স্ট্রেস। হ্যাঁ, আচ্ছা, গিয়ার পুলি অথবা শেফটের নিজের ওজনের দ্বারা উৎপাদিত বেন্ডিং স্ট্রেস। আবার যৌথ শেয়ার এবং বেন্ডিং স্ট্রেস, শেয়ার এবং বেন্ডিং স্ট্রেস দুটোই কাজ করতে পারে। আবার অ্যাক্সিয়াল এবং শেয়ার স্ট্রেসও কাজ করতে পারে। আমরা এখন টুইস্টিং মোমেন্ট বা টর্ক সম্পর্কে একটু আলোচনা করব। এখন এটা একটা শেপে ক্রস সেকশনাল এরিয়া, মানে গোলাকার অংশ একটা শেপটা। হ্যাঁ, এখন শেপটা কি এদিকে ঘুরবে, ঘুরতে হলে এইখানে এফ ফোর্স কাজ করতেছে, বল এদিকে কাজ করতেছে। তো এই বলের কি কারণে এটা এইভাবে ঘোরা শুরু করবে, তাই না? শেপটা ঘুরে আবার এখানে আসবে, কিন্তু এখানে কি কাজ করতেছে, এফ বল কাজ করতেছে। যেহেতু এটা ঘুরে এদিকে আসবে বল দ্বারা, তাহলে কি হবে, এটা একটা কাজ হবে, তাই না? কাজ সমান সমান কি আমরা জানি, বল ইন্টু দূরত্ব। আর বল সমান সমান আমরা কি বলতে পারি, এফ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা এইখানে যে জিনিসটা করা হয়েছে, সেটা হচ্ছে ধরলাম যে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত গিয়েছে, এতটুকু ঘুরেছে, তাহলে দূরত্ব কতটুকু, এ বি। এখন তোমরা বলতে পারো স্যার এটা তো সার্কুলার, আমরা ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা অনেক ছোট। একটা অ্যাঙ্গেল যদি ছোট হয়, তাহলে যে জিনিসটা হচ্ছে এ বির এই যে কৌণিক দূরত্ব আর সরাসরি দূরত্ব অলমোস্ট সেম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখন এ বি আমরা দূরত্ব নিলাম, তো এ বি সমান সমান আর ইন্টু থিটা। আর কত, আর হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াস আর, আর থিটা হচ্ছে কি কৌণিক দূরত্ব। এটা কিভাবে আসলো, আচ্ছা, আমরা যদি এটাকে করি, এই যে এই ত্রিভুজটাকে যদি আমরা এখানে ড্র করি, দেখো এটা আসতেছে স্মল আর, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর আর। হ্যাঁ, আর এটা আসতেছে এ বি। হ্যাঁ, বলো সাইন থিটা সমান সমান কত হবে, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ না, লম্ব কত এ বি, অতিভুজ কত আর।
তাহলে এ বি সমান সমান আমরা কি লিখতে পারি আর সাইন থিটা। এখন যেহেতু থিটা অত্যন্ত ছোট সেই হিসেবে সাইন থিটা এবং থিটা একই, সেই হিসেবে আমরা এ বি সমান সমান লিখতে পারি আর থিটা। নিশ্চয়ই তোমরা তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি এফ আর ইন্টু থিটা। ঠিক আছে, কৃতকাজ। আচ্ছা, এখন আমরা কি জানি মোমেন্ট সমান সমান টর্ক ইন্টু কৌণিক সরণ। ঠিক আছে, মোমেন্ট সমান সমান কি জানি এম ইজ ইকুয়াল টু বল ইন্টু লম্ব দূরত্ব না, বা বল ইন্টু বলটা আসতেছে টর্ক বল, আর হচ্ছে কি সরণ আসতেছে কি কৌণিক সরণ। এখন মোমেন্ট সমান সমান আমরা টর্ক বা ঘূর্ণায়মান বল আর হচ্ছে গিয়ে কৌণিক সরণ হচ্ছে কি দূরত্ব। আমরা এম সমান সমান কি জানি মোমেন্ট সমান সমান এফ ইন্টু ডিস্টেন্স, তাই তো, এটা জানি। তা এফ হচ্ছে কি টর্ক, টর্ক আসতেছে কি এটা হচ্ছে বল, মানে কৌণিক মোচর বলকে বলতেছে আমরা টর্ক, তাই না। আর কৌণিক সরণ মানে ডিস্টেন্স, কতটুকু দূরত্ব, আমাদের যে সরল ডিস্টেন্স সেটা হচ্ছে গিয়ে এটা। কিন্তু ঘূর্ণায়মানের ক্ষেত্রে আমরা কি জানি এরকমভাবে ডিস্টেন্স পরিমাপ করতে হয়, এটাকে বলা হয় আমরা ধরতেছি কৌণিক সরণ বা ওমেগা। ঠিক আছে, ওমেগা। এখন ওমেগা সমান সমান 2πn। 2πn মানে এই দেখো এই যে সার্কেলটা একবার ঘুরবে, এটা অ্যাঙ্গেল কত টোটাল 90 90 180 360। 360 মানে কি 2π, 360 মানে 2π। ঠিক আছে, তো এখন এখানে 2π ইন্টু এন, এন হচ্ছে কি যতবার ঘুরবে ঠিক ততবারের সংখ্যা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে মোমেন্ট সমান সমান টি ইন 2π nt কেজি মিটার। আবার আমরা জানি পাওয়ার সমান সমান টর্ক ইন্টু ওমেগা। ঠিক আছে, তো এখন টর্ক যদি আমরা এটাকে লিখি টি ইন্টু 2πn বাই হচ্ছে কি 4500, এটাকে যদি মিটার কেজি মিটার পার মিনিট দিয়ে যদি ভাগ দিই তাহলে এটা হর্স পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে যে কেজি মিটারকে যদি আমরা 4500 দিয়ে ভাগ দিই তাহলে আসতেছে কি এটা কেজি মিটারে কনভার্ট হয়ে যাবে। 4500 কেন, এটাকে মিনিটে নিলে এটা 4500 হয়ে যাবে, কারণ 45 হর্স পাওয়ারের সাথে সম্পর্ক কি যে 75 ইন্টু 60 দিয়ে গুণ দাও তাহলে আসতেছে 450 আসবে। আর এটা আসতেছে তোমার হর্স পাওয়ার, সেহেতু পি সমান সমান 2π nt বাই 4500, বা এখান থেকে টর্ক সমান সমান লেখা যায় হর্স পাওয়ার ইন্টু 4500 বাই 2π nt। ঠিক আছে, পি সমান সমান 2π nt বাই 4500, তোমরা এটা অলরেডি অনেক সময় পড়েছো, কারণ এই যে 1 হর্স পাওয়ার সমান সমান লেখা যায় 4500 কেজি মিনিট মিটার পার মিনিট। ঠিক আছে, আর এনটা এখানে হচ্ছে কি আরপিএম, মানে প্রতি মিনিটে কয়বার ঘুরবে। ঠিক আছে, ওকে, আজকে তাহলে এটা হলো এই এটা গেল। পরেরটা আমরা দেখি। এটা আসতে পারে একটা 4 নাম্বার একটা প্রশ্ন আসতে পারে। এখন আমরা দেখি যে টর্কের অধীনে সক্রিয় নিয়ার শ্যাফটের সামর্থ্য। আচ্ছা, পরীক্ষার জন্য কিন্তু এই শ্যাফটের থেকে অঙ্ক থাকবে অথবা থিওরি থাকবেই। ঠিক আছে, এই জন্য আমি এটাকে একটু আগে পড়াচ্ছি। তোমাদের নাকল জয়েন্ট আছে, নাকল জয়েন্টটা পরবর্তীতে পড়াবো। হ্যাঁ, নাকল জয়েন্টটা অনেকে এই অনলাইনে তো বুঝতে অনেকে সমস্যা হতে পারে, যাই হোক তারপরে পড়াতে হবে। তো শেপটা একটু মনে হয় তোমাদের একটু ধারণা আছে, সেজন্য শেপটা একটু তোমাদেরকে টাচ দিচ্ছি। আর এখান থেকে যেহেতু অঙ্ক আসবে বা থিওরি আসবে, সেজন্য এটাকে আমি একটু গুরুত্ব দিয়ে আগে আগে পড়াচ্ছি। ওকে, আচ্ছা, টর্কের অধীনে সক্রিয় নিরেট শ্যাফটের সামর্থ্য। আমরা এটা একটা ধরলাম নিরেট শ্যাফট, হ্যাঁ, আর এটাকে ডায়ামিটার আসতেছে ডি, এটা রেডিয়াস হচ্ছে কি আর। আচ্ছা, এখন এই সেন্টার থেকে এক্স দূরত্বে একটা ছোট্ট একটা ফালি বিবেচনা করলাম, যেটা পুরুত্ব আসতেছে dx। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি এই dx সমান সমান আমরা লিখতে পারি, এই dx সমান সমান আমরা লিখতে পারি 2πx ইন্টু dx। হ্যাঁ, এটার আমরা কি জানি, এটা এরিয়া হচ্ছে কি 2 পরিধি ইন্টু
পুরুত্ব, তাই না? পরিধি হচ্ছে 2 পাই আর, 2 পাই স্মল আর। তো স্মল আর এর বদলে এখানে কি হবে? স্মল আর এর বদলে এখানে এক্স হবে, তাহলে পরিধি আসতেছে 2 পাই এক্স আর ডিএক্স আসতেছে পুরুত্ব। তাহলে আমরা এটা পরিধি ইন্টু ক্ষেত্র মানে পুরুত্ব দিয়ে গুণ করে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ঠিক আছে। আবার এই অংশে শেয়ার স্ট্রেস, শেয়ার স্ট্রেসে ম্যাক্সিমাম আমরা জানি শেয়ার স্ট্রেস ধরলাম যে ঊর্ধ্বতম তলে শেয়ার স্ট্রেস আসতেছে এস এস, তাহলে এস এস যেখানে আছে আর এই অংশে যে শেয়ার স্ট্রেস সেটা হচ্ছে কি এ। ঠিক আছে, তাহলে এস এস বাই এস এ সমান সমান হবে আর বাই এক্স। বড় শেয়ার স্ট্রেস ইন্টু ওইটার দূরত্ব, যে দূরত্ব অবস্থিত, এবং ছোট বা আরেকটা শেয়ার স্ট্রেস এটা যে দূরত্ব, এটার অনুপাত। এইভাবে এখান থেকে সরাসরি আমরা এই অনুপাত থেকে এই এস এর মান বের করতে পারবো। এস এ এই শেয়ার স্ট্রেস এস এর সমান সমান তাহলে এস এস বাই আর ইন্টু এক্স। ঠিক আছে, তাই এখান থেকে আর সহজে এস এস ইন্টু সহজে লেখা যায় এক্স বাই আর। এখন ঘূর্ণন বল সমান সমান আমরা যেটা জানি, বল সমান সমান কি? স্ট্রেস ইন্টু ক্ষেত্রফল, তাই না? স্ট্রেস ইন্টু ক্ষেত্রফল বা স্ট্রেস ইজ ইকাল টু ফোর্স বাই এরিয়া, ওখান থেকে আসে এফ ইজ ইকাল টু স্ট্রেস ইন্টু ক্ষেত্রফল। তাই স্ট্রেস সমান সমান তাহলে আমরা পাচ্ছি এইখানকার যে স্ট্রেস সেটা হচ্ছে কি এস এক্স, আর ক্ষেত্রফল আসতেছে ডি এ এস এস। এখন এস এস যে মানটা এটা হচ্ছে কি এস এস ইন্টু এক্স বাই আর বসিয়ে দিলাম, আর ডি এ সমান সমান আমরা কি জানি? ডি এ ও যে প্রথমে বের করে রেখেছিলাম 2 পাই এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে 2 পাই এক্স ইন্টু ডিএক্স এটা সমান সমান পেলাম ফোর্স। এই জিনিসটা আসতেছে পুরোটা ফোর্স। আচ্ছা, বা যে এফ ইজ ইকুয়াল টু এস এস ইন্টু এক্স বাই আর ইন্টু 2 পাই এক্স ডিএক্স। এখন এখান থেকে আমরা যদি এই শেষ পর্যন্ত যেটা আসবে 2 পাই এস এস বাই আর ইন্টু এক্স স্কোয়ার বাই ডিএক্স। এখন উক্ত অংশের টুইস্টিং মোমেন্ট, আমরা যদি টুইস্টিং মোমেন্ট বের করতে চাই, মোমেন্ট সমান সমান আমরা কি জানি? যে ঘূর্ণন বল এবং কেন্দ্র হতে দূরত্ব, তাই না? এটা আসতেছে বল, আমাদের এই পর্যন্ত আসতেছে বল, এই যে এটা আমরা যেটা বের করলাম, আর দূরত্ব আসতেছে কেন্দ্র থেকে, এটার দূরত্ব আসতেছে এক্স ইন্টু এক্স। তাহলে এই জিনিসটা আসতেছে কত? 2 পাই এস এস বাই আর ইন্টু এক্স কিউব ডিএক্স। এখন এইটুকের অংশে শুধু আমরা কি পেলাম? যে টুইস্টিং মোমেন্ট পেলাম। আমরা যদি পুরোটা শেপটের উপরে টুইস্টিং মোমেন্ট পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে বা সমকলন করতে হবে। ইন্টিগ্রেশন বা সমকলন যদি আমরা করব কত থেকে? জিরো থেকে আর, এখান থেকে এটুকুর মধ্যে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের পুরাটা এরকম কি আসবে? যে আমাদের টর্ক নির্ণয় করা হয়ে যাবে। এখন যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কত? বা এইখানে যদি দেখো এটার উপরে দুই সাইড ইন্টিগ্রেশন করি, হ্যাঁ, ইন্টিগ্রেশন করি, এখানে এটা হবে 0 থেকে টি, আর এটা আসতেছে 0 থেকে আর এর মধ্যে। তাহলে এটা হয়ে যাবে টি, আর এটা হয়ে যাবে 0 থেকে আর এর মধ্যে 2 পাই এস এস বাই আর ইন্টু এস কিউব বা এক্স এস। এখন তোমরা যদি ইন্টিগ্রেশন করার যে সূত্রটা মনে আছে কিনা আমি ঠিক জানি না, তারপর আমি একটু করে দিচ্ছি যে এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ, ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। ঠিক আছে, তো এখন এখানে দেখো যে ইন্টিগ্রেশন হবে কতটুকু? এতটুকু। এই এক্স কিউব হবে এক্স কিউব ডিএক্স, এক্স কিউবটাকে ইন্টিগ্রেশন, আর এটা 2 পাই এস এস বাই আর এটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে ইন্টিগ্রেশন করা যাবে না, আমরা বাইরে সরিয়ে রাখবো। ঠিক আছে, তো এখন যদি ইন্টিগ্রেশন করে দেখো তাহলে এন প্লাস 1 মানে 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 বাই আসতেছে 4। 0 থেকে আর বসালে এখন আসতেছে, একবার যখন আর বসাবো এক্স টু দি পাওয়ার আর টু দি পাওয়ার 4 বাই 4 আসবে, আর বাকিটা হচ্ছে পরের বারে মাইনাস দিয়ে যখন 0 বসাবো এক্সে তাহলে পুরোটা 0 হয়ে যাবে, এই জন্য এটা আর লিখি নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম 2 পাই এস এস বাই আর কে আমরা লিখতে পারি ডি বাই 2, সেই হিসেবে ডি বাই 2 লিখেছি, বাই 4 ক্যালকুলেশন করে
যে জিনিসটা আসবে এই জিনিসটা আসবে। ঠিক আছে, তাহলে আমরা টর্ক সমান সমান যে জিনিসটা পাচ্ছি, যে এখান থেকে এটা 4 কাটাকাটি চলে গিয়েছে, হ্যাঁ 4 × 64, এটাকে কাটার পরে এখানে 16 আসবে, সেই হিসেবে এখানে 16 আসছে পাই এস ডি কিউব। আর যে এখান থেকে একটা কাটাকাটি করলে এটা হয়ে যাবে ডি কিউব, এই ডি কাটা চলে যাবে, এটা কাটাকাটি চলে যাবে, এখানে আসবে 16, আর এখানে আসতেছে ডি কিউব, হ্যাঁ ডি কিউব। তো সেই হিসেবে এখানে আমরা যদি করি 16 যে জিনিসটা আসবে পাই ডি কিউব বাই 16 ইন্টু এস এস, বা এস এস সমান সমান যদি আমরা নিই 16t বাই পাই ডি কিউব। ঠিক আছে, এখান থেকে আবার যদি আমরা ডিটা করি, বের করি ডায়ামিটার কতটুকু আমরা নির্ণয় করব, সেই হিসেবে এটা আসবে হ্যাঁ কিউবিক রুট 16t বাই পাই ডি কিউব। এখন যদি আমরা দুই সাইডকে, যে সমীকরণ 1কে আমরা যদি যেটাকে যদি আমরা 2d দ্বারা ভাগ করি, উপরে নিচে 2d দ্বারা ভাগ করেছে, আগে কত ছিল, যে এখানে আমরা পেয়েছি এই জিনিস 6 পাই ডি কিউব বাই 16 ইন্টু এস এস। এখন 2d দ্বারা যদি উপরে নিচে ভাগ করি তাহলে 2 পাই ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, 2 পাই ডি টু দি পাওয়ার 4, আর নিচে আসতেছে 32d, ঠিক আছে, ইন্টু এস এস বা ইন্টু এস এস। এখান থেকে আবার যদি 2 বাই ডি যদি কমন নেই তাহলে আসবে পাই ডি টু দি পাওয়ার 4 বাই 32। এখন এটা কেন করেছে? আচ্ছা ঠিক আছে, আমরা দেখাচ্ছি একটু পরে। পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া যে সমান সমান হ্যাঁ পাই ডি টু বাই 32, সার্কুলার বস্তুর পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। যারা মেকানিক্স করেছো আমাদের, তোমরা তো ভালো করে জানো যে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ইসের জন্য, ওই সার্কুলার বস্তুর জন্য পাই ডি টু বাই 32, এই জন্য আমরা ওইটাকে ওই অবস্থায় নিয়ে এসেছি। আচ্ছা, এখন এখান থেকে আমরা তো যে ডি পেয়েছি এখানে, এই অবস্থায় পেলাম আমরা। এখন এইটাকে আমরা কি করব, যে লিখে দিব, হ্যাঁ আগে কি ছিল এটা 2 বাই ডি, 2 বাই ডি মানে কি 1 বাই ডি বাই 2, ঠিক আছে 1 বাই ডি বাই 2। এখন তাহলে এটা সমান সমান 1 বাই আর হয়ে যাবে, ডি বাই 2 মানে আর, আর 1 বাই আর, আর এটা সমান সমান জে। সুতরাং আমরা কি পেলাম, এস এস জে বাই আর, বা এস এস ইজ ইকাল টু টি আর বাই জে, বা এস এস বাই আর ইজ ইকাল টু টি বাই জে, এই একটা সম্পর্ক পেলাম আমরা। ঠিক আছে, এখন আমরা জানি এবার এস এস বাই আর ইজ ইকাল টু জি থিটা বাই এল। হ্যাঁ তোমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস এটা পড়েছো, এখানে জি থিটা সমান সমান কি টুইস্টিং কোণ, জি আসতেছে গিয়ে শেয়ার মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি। ঠিক আছে, এটা আসতেছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে, তোমরা দেখে নিবে যে এই প্রমাণটা আছে, খুঁজলেই পেয়ে যাবে। হ্যাঁ টুইস্টিং কোণ সমান সমান থিটা ইজ ইকুয়াল টি এল বাই জি জে, ওখানে পাবে তোমরা। আচ্ছা, ওখান থেকে যদি আমরা এখন এস এস সমান সমান আমরা লিখতে পারি জি থিটা আর বাই এল। এখন ওই আগের যে এস এস, আগের যে এই যে এস এস এর যে আমরা মান বের করেছি টি আর বাই জে, হ্যাঁ টি আর বাই জে, আর এই মানটা দুইটা পাশাপাশি করে আমরা কি করব, দুইটা যেহেতু সমান, এস এস সমান সমান এটাও এস এস এটাও এস এস, এখান থেকে দুইটা পাশাপাশি করে আমরা সমন্বয় করে শেষ পর্যন্ত পাবো থিটা ইজ ইকুয়াল টু টি এল বাই জি জে। ঠিক আছে, এটা থেকে রেডিয়ানে হবে। তো এই পর্যন্ত আজকে প্রমাণটা এই পর্যন্তই দেয়, যদি আসে যে থিটা ইজ ইকুয়াল টু টি এল বাই জি জে প্রমাণ করো। হ্যাঁ আবার এটাকে আবার যদি করো, এই যেটাকে ভেঙে ফেলো পাই ডি টু দি পাওয়ার 32, তাহলে আবার আরেকটা এরকম একটা অবস্থায় আসে, এটাও যদি দিতে পারে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের সলিড শেপের ক্ষেত্রে আমাদের এটা শেষ হয়ে গেল। আমরা এখন হলো শেপটা দেখব। যেহেতু হলো শেপের ক্ষেত্রে, হলো মানে ফাঁকা শেপ, তাই না, ফাঁপা শেপ। এই দেখো একটা শেপ, এই অংশটুকু ফাঁপা, হ্যাঁ ছিদ্র, হ্যাঁ ছিদ্র শেপের। এখানে একই অবস্থা, আমরা কি করবো, যে সেন্টার থেকে এটা একটু মুছে দিয়ে আগে। আচ্ছা, এখন এটা একটা শেপ, এটা হচ্ছে D0 মানে আউটার ডায়ামিটার। ঠিক আছে, এটা আউটার ডায়ামিটার, আর আসতেছে DI, এটা আসতেছে DI, এটা হচ্ছে ইনার ডায়ামিটার। তো ওই একই অবস্থা, এটা আমরা একটা এক্স দূরত্বে একটা ফালি চিন্তা করলাম,
যার পুরুত্ব dx আর রেডিয়াস হচ্ছে r। তো এটার ক্ষুদ্র রিং এর অংশটা আমরা কিভাবে পাবো? এরিয়া তো একটু আগে বললাম যে কিভাবে আসবে, হ্যাঁ, যে 2 পাই r ইন্টু dx বা 2 পাই x ইন্টু dx, তাই না? 2 পাই হচ্ছে পরিধি আর ইন্টু dx হচ্ছে কি পুরুত্ব। আচ্ছা, তাহলে ক্ষুদ্র অংশের শেয়ার স্ট্রেস কি? ওই আগে যে একটু আগে যেমন দেখিয়ে দিলাম যে বাইরেটা আসতেছে কি এক্সএস বাই এক্স, এক্স এস এক্স বাই এস এস, হ্যাঁ, এস এস বাই এস এক্স ইজিক্যাল টু আর বাই এক্স। ওখান থেকে আমরা এইটা পাবো এস এক্স ইজিক্যাল টু এস এস বাই আর ইন্টু এক্স। আর টার্নিং বলটা আসবে কখন? টার্নিং বলটা আসতেছে বল সমান সমান আমরা কি টর্ক ইন্টু কোন দূরত্ব। তো না, বল এখানে টার্নিং বলটা যে জিনিসটা হবে, বল ইঞ্জিন থেকে স্ট্রেস ইন্টু এরিয়া। এইটুকু আসতেছে স্ট্রেস তোমাদের, স্ট্রেস এই স্ট্রেস, আর এইটুকু আসতেছে এরিয়া। বুঝতে পেরেছ? এখান থেকে বল সমান সমান পাবো, এই জিনিসটা আসবে। এখন টার্নিং মোমেন্টটা আমরা বের করবো কি, বলের সাথে কি আসবে? ডিস্টেন্সের দূরত্ব হবে, তাই তো? এটুকু আসতেছে টার্নিং মোমেন্ট, সরি টর্ক। টর্ক না, এটাকে বলতেছে আমরা ফোর্স আর কি, বা টর্শনাল ফোর্স, এফ এফ এই পর্যন্ত। আর এটুকু আসতেছে ডিস্টেন্স এক্স, এখান থেকে এটুকে দূরত্ব। এখন যদি আমরা গুণ করার পরে এই জিনিসটা আসে, ঠিক আছে? এখন যদি আবার ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করতে হবে কোথা থেকে? স্মল আর থেকে। এখান থেকে এটুকু আসছে স্মল আর, আর এখান থেকে এটুকের দূরত্ব আসতেছে ক্যাপিটাল আর। স্মল আর মানে হচ্ছে ফাঁকা অংশটুকু, আর এখান থেকে এটুকের দূরত্ব আসতেছে ক্যাপিটাল আর। হ্যাঁ, এই যে এখান থেকে এটুকু হচ্ছে কি স্মল আর, আর এখান থেকে এটুকু আসতেছে ক্যাপিটাল আর। আচ্ছা, এখন কি করব আমরা? যে ইন্টিগ্রেশন করব, এটা থেকে স্মল আর বাদ দিয়ে দিব, এই জন্য ইন্টিগ্রেশনটা স্মল আর থেকে ক্যাপিটাল আর করা হয়েছে, ঠিক আছে? তো এখন এটুকু আসতেছে আমাদের কে কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা সরিয়ে ফেলবো। তারপরে ইন্টিগ্রেশন হবে শুধু এটুকের মধ্যে। আমরা জানি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, সুতরাং কিউবটা হয়ে যাবে 4, এক্স টু দি পাওয়ার 4/4। এখন যদি মান বসাই তাহলে আসতেছে এই জিনিসটা আসবে, এক্স এর জায়গায় শুধু আর বসাবো একবার, আরেকবার হচ্ছে স্মল আর বসাবো। আর টু দি পাওয়ার 4 মাইনাস আর টু দি পাওয়ার 4/4। এখন আর ইজিক্যাল টু কি, আর মানে কি ডি, এই এখান থেকে এটুকে ডায়ামিটারে যদি ইউজ করি d/2, d0/2, ঠিক আছে? আর ইজিক্যাল টু d0/2 যদি আমরা বসাই তাহলে আসবে এখানে মান বসানো, কাটাকাটি করার পর সব কিছু করার পরে পাই এস এস d0 ইন্টু d0 টু দি পাওয়ার 4 মাইনাস di। আচ্ছা, আর স্মল আর সমান সমান di। কিভাবে? যে আমরা এই যে ফাঁকা অংশটুকু ডায়ামিটার ধরেছি di, ইনার ডায়ামিটার, ঠিক আছে? ইনার ডায়ামিটার, তাহলে ইনার ডায়ামিটার বাই 2 ইজ ইকুয়াল টু স্মল আর। ঠিক আছে? তাহলে আচ্ছা, এখন এখান থেকে আমরা তাহলে টি সমান সমান যে জিনিসটা পেলাম, এই জিনিসটা পেলাম, তাই তো? এই জিনিসটা পাওয়া গেল। তো আর যদি আমরা এখন, যেহেতু এটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, এটাকে ইজি করার জন্য ইনার ডায়ামিটার বা আউটার ডায়ামিটার সমান সমান আমরা যদি কে ধরি, কে একটা কনস্ট্যান্ট ভ্যালু, কে ইনার ডায়ামিটার বাই d0, ইনার ডায়ামিটার বা আউটার ডায়ামিটার সমান সমান যদি কে ধরি, তাহলে আমরা এটাকে টি সমান সমান লিখতে পারি পাই এস এস d0 টু দি পাওয়ার 4/16 d0 1 মাইনাস কে টু দি পাওয়ার 4। আর এখান থেকে যদি আমরা এই যে নিচে এটা কাটাকাটি চলে যাবে, এটা কাটাকাটি হয়ে যাবে, d0 টু দি পাওয়ার কিউব আসবে 1 মাইনাস 4/16। এখান থেকে যদি এখন যদি এস এসটা বের করি তাহলে 16 বাই পাই d0 কিউব ইন্টু 1/1 মাইনাস কে টু দি পাওয়ার 4, ঠিক আছে? আচ্ছা, আর এটাও আগের মতো এস এস বাই আর টি বাই জে ইজ ইকুয়াল টু জি থিটা বাই এল, ওখান থেকে ওই আগের মতোই আমরা বের করে নিতে পারবো, থিটা সমান সমান টি এল বাই জি জে, বা এই জিনিসটা আসবে, ঠিক আছে? এই দুইটা প্রমাণের মধ্যে একটা প্রমাণ পরীক্ষায় আসতে পারে, আর সাথে একটা অঙ্কও আসতে পারে। সো তোমরা একটু কষ্ট করে এগুলো মুখস্থ করে রাখবে ইনশাল্লাহ।
হ্যাঁ, যতটুকু বুঝেছো এটা আবার যদি বুঝতে সমস্যা হয় বা ভিডিওটা আরেকবার দেখবে তাহলে আমার মনে হয় বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন দেখি যে টুইস্টিং কোণ। টুইস্টিং কোণটা কি জিনিস? টর্কের প্রভাবে কোনো দণ্ডের কেন্দ্রে উৎপন্ন কৌণিক বিচ্যুতি মোচক কোণকে বলা হয় টুইস্টিং কোণ। আচ্ছা, এখন যদি এটা একটা আমাদের দণ্ড হয়, হ্যাঁ, এটা আসতেছে তার সেন্টার। এখন এটাকে যদি আমি এইভাবে মোচড় দিই, ঠিক আছে, এই 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 পাশটাকে যদি আমি স্থির রাখি তাহলে এটা একটা মোচড়ের কারণে এরকম একটা কোণ তৈরি করবে, এদিকে করতে চাইবে। এটা হচ্ছে কি এই থিটার, এই থিটাটা আসতেছে কি টুইস্ট কোণ বলা হয়। বুঝা গেছে? এটাকে আমরা টুইস্ট কোণ বলবো তখন, কখন? যখন একটা অংশকে, দণ্ডের একটা অংশকে আমরা ধরে রেখে মোচড় বল প্রয়োগ করব, তখন এর অ্যাক্সিস বরাবর একটা ক্ষুদ্র কোণ তৈরি হবে, সেটাকে আমরা বিচ্যুতি কোণকে বলবো, মোচড় কোণ বা এরকম ঘূর্ণন কোণ বা টুইস্ট কোণ বলবো। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা আরও কিছু থিওরি আছে, অল্প একটু পরে নিয়ে আমরা নেক্সট অঙ্ক করবো ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম।